আজকের ক্লাসে আমরা ক্লাইমেটোলজি থেকে ডিস্ট্রিবিউশন অফ টেম্পারেচার বা তাপমাত্রার বন্টন থেকে টেম্পারেচারের যে ভার্টিক্যাল ডিস্ট্রিবিউশন, এই ভার্টিক্যাল ডিস্ট্রিবিউশনে কি কি আলোচনা করা হয়, নর্মাল লেপস রেট কি, এনভায়রনমেন্টাল লেপস রেট কি, পজিটিভ লেপস রেট কি, জিরো লেপস রেট কি এবং অ্যাডিয়াবেটিক লেপস রেট কি, এই বিষয়গুলো ডিটেলসে জানার চেষ্টা করব। দেখো, আমরা সকলেই জানি যে আমাদের পৃথিবীতে বা বায়ুমণ্ডলে তাপের প্রধান উৎসই হচ্ছে সূর্য, তাই তো? যে প্রতিনিয়ত সূর্য থেকে ইনকামিং সোলার রেডিয়েশন বা সৌর বিকিরণের মাধ্যমে হিট এনার্জি পৃথিবীর দিকে ছুটে আসছে, তাই তো? তাহলে এই যে সূর্য থেকে আগত হিট এনার্জি, মানে যে এনার্জি সূর্য থেকে পৃথিবীর দিকে আসছে, যে হিট এনার্জি, সেই হিট এনার্জিকে যখন আমরা ডিগ্রিতে পরিমাপ করি তখন তাকেই বলা হয় টেম্পারেচার বা তাপমাত্রা। দেখো, যে বায়ুমণ্ডল এবং পৃথিবী পৃষ্ঠের সর্বত্রই কিন্তু এই তাপমাত্রার ডিস্ট্রিবিউশন বা টেম্পারেচারের ডিস্ট্রিবিউশন কিন্তু সমান নয়। কোনো অঞ্চলে তাপমাত্রা বেশি, আবার কোনো অঞ্চলে তাপমাত্রা কম, তাই তো? যেমন আমরা দেখি নিরক্ষীয় অঞ্চলে তাপমাত্রা বেশি, তাই তো? আবার মেরু অঞ্চলে তাপমাত্রা খুবই কম। দেখো, যে পৃথিবীর সর্বত্রই যদি তাপমাত্রার ডিস্ট্রিবিউশন সমানভাবে হতো, পৃথিবীর সব জায়গায় যদি একই রকম তাপ হতো, মানে ডিস্ট্রিবিউশন যদি সমান হতো, তাহলে কি হতো? তাহলে কিন্তু বায়ুমণ্ডলে বায়ু চাপের মধ্যে কোনো পার্থক্য হতো না, তাই তো? আর বায়ু চাপের মধ্যে পার্থক্য না হলে কি হবে? বায়ু প্রবাহ হতো না, তাই তো? ঠিক একই রকম যদি সমান সব জায়গায় টেম্পারেচার সমানভাবে ডিস্ট্রিবিউটেড থাকতো, তাহলে কিন্তু সমুদ্র স্রোতও প্রবাহিত হতো না। শুধু তাই নয়, সব জায়গায় যদি সমানভাবে ডিস্ট্রিবিউশন থাকতো টেম্পারেচারের, তাহলে এই যে পৃথিবীতে আমরা বিভিন্ন জলবায়ু অঞ্চল দেখি, বিভিন্ন জলবায়ু অঞ্চলের সৃষ্টি হতো না। পৃথিবীর সর্বত্রই কি হতো? একই রকমের জলবায়ু বিরাজ করত, তাই তো? আমরা প্রাণী রাজ্যের মধ্যে এই যে বৈচিত্র্য দেখি, ভ্যারাইটি দেখি, যে এক এক জায়গায় এক এক অঞ্চলে এক এক রকম জীবজগতের সৃষ্টি হয়েছে, তা কিন্তু হতো না। মানুষের যে লাইফস্টাইল, যেমন ধরো সাইবেরিয়ায় যারা থাকে তাদের একরকম লাইফস্টাইল, আর আমরা এখানে থাকি গরম উষ্ণ অঞ্চলে, আমাদের একরকম লাইফস্টাইল, তাই তো? তাহলে যদি তাপমাত্রা যদি সমানভাবে ডিস্ট্রিবিউটেড হতো, তাহলে কিন্তু মানুষের সব জায়গার মানুষের কি হতো? লাইফস্টাইলে মোটামুটি একই রকমের হতো। তাহলে এই যে সাইবেরিয়ার মানুষের লাইফস্টাইলের সাথে আমাদের লাইফস্টাইলের পার্থক্য, এটা কি জন্য? এর জন্য কিন্তু অনেকাংশে দায়ী কি? এই টেম্পারেচার, তাই তো? ফলে বুঝতেই পারছো যে এই টেম্পারেচারের ডিস্ট্রিবিউশন, এই তো এই টেম্পারেচারের ডিস্ট্রিবিউশন জানা থাকাটা কতটা জরুরি। এবার দেখো, এই টেম্পারেচারের ডিস্ট্রিবিউশনকে দুটো ভাগে ভাগ করে আলোচনা করা যায়। একটা হচ্ছে দেখো যে স্পেশিয়াল ডিস্ট্রিবিউশন, আরেকটা টেম্পোরাল ডিস্ট্রিবিউশন, ঠিক আছে? তো এই স্পেশিয়াল ডিস্ট্রিবিউশন দেখো, তো এই স্পেশিয়াল ডিস্ট্রিবিউশন কি এই স্পেস থেকে এসছে, তাই তো? এই স্পেস পরে আমরা জানি, তাই তো, কি স্থান বা জায়গা, তাই তো? তো এই স্থান ভেদে বা অঞ্চল ভেদে বা জায়গা ভেদে এই টেম্পারেচারের যে ডিস্ট্রিবিউশন, সেই ডিস্ট্রিবিউশনকেই বলা হয় কি? এই স্পেশিয়াল ডিস্ট্রিবিউশন, তাই তো? তার মানে কি? যে পৃথিবীর এক এক স্থানে তাপমাত্রা যে এক এক রকম হয়, মেরু অঞ্চল একরকম, আবার নিরক্ষীয় অঞ্চল একরকম, তাহলে সেটা কি? সেটা পড়বে কি? স্পেশিয়াল ডিস্ট্রিবিউশন, তাই তো? আবার ঠিক একই রকম যে ট্রপোস্ফিয়ারের তাপমাত্রা একরকম, আবার স্ট্র্যাটোস্ফিয়ারের তাপমাত্রা একরকম, তাই তো? তাহলে এই যে টেম্পারেচার ডিস্ট্রিবিউশন, সেটা কি? স্পেশিয়াল ডিস্ট্রিবিউশন, ঠিক আছে? আবার দেখো, এই যে টেম্পোরাল ডিস্ট্রিবিউশন, এই টেম্পোরাল ডিস্ট্রিবিউশন কি? এই টাইম থেকে এসছে, তাই তো? মানে সময় ভেদে যে টেম্পারেচারের ডিস্ট্রিবিউশন, সেই ডিস্ট্রিবিউশনকে বলা হয় টেম্পোরাল ডিস্ট্রিবিউশন, ঠিক আছে? তার মানে কি? দেখো, যে শীতকালে টেম্পারেচার একরকম, তাই তো? আবার গ্রীষ্মকালে টেম্পারেচার একরকম, আবার দিনের বেলায় টেম্পারেচার একরকম, আবার রাতে টেম্পারেচার একরকম। তাহলে এই যে সময় ভেদে এই যে টেম্পারেচারের ডিস্ট্রিবিউশন, সেই ডিস্ট্রিবিউশনটাকে বলা হয় কি? টেম্পোরাল ডিস্ট্রিবিউশন। আবার দেখো, এই স্পেশিয়াল ডিস্ট্রিবিউশনকে আবার দুটো ভাগে ভাগ করে আলোচনা করা হয়। একটা হচ্ছে দেখো যে ভার্টিক্যাল ডিস্ট্রিবিউশন, আর একটা হরাইজন্টাল ডিস্ট্রিবিউশন, ঠিক আছে? তো আজকের ক্লাসে আমরা এই ভার্টিক্যাল ডিস্ট্রিবিউশন অফ টেম্পারেচারের বিভিন্ন বিষয়গুলি সম্পর্কে জানব, আর এই হরাইজন্টাল ডিস্ট্রিবিউশন সম্পর্কে আমরা নেক্সট ক্লাসে জানব, ঠিক আছে? দেখো, তো এই ভার্টিক্যাল ডিস্ট্রিবিউশন কি বা তাপমাত্রার উলম্ব বন্টন কি? ওকে, দেখো, যে আমরা যদি
এই ভূপৃষ্ঠ থেকে বা আর্থ সারফেস থেকে ভার্টিক্যালি উপরের দিকে উঠি, তাহলে আমরা বায়ুমণ্ডলের বিভিন্ন যে স্তরগুলো আছে, ওকে, তো এই বিভিন্ন স্তরগুলোতে তাপমাত্রা দেখি যে বিভিন্ন স্তরগুলোতে তাপমাত্রা বিভিন্ন রকমের হয়, তাই কি না? যে বায়ুমণ্ডলের যে স্তরগুলো আছে সেই সব স্তরগুলোতে কি তাপমাত্রা এক রকমের হয় না, বিভিন্ন স্তরে তাপমাত্রা বিভিন্ন রকমের হয়, তাই তো? তাহলে এই যে বিভিন্ন স্তরে ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে উঠলে যে বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরে এই যে তাপমাত্রা বিভিন্ন রকমের হচ্ছে, তাই তো, বিভিন্ন রকমের আছে, বা তাপমাত্রার যে ভেরিয়েশন দেখা যায় সেটাকেই বলা হয় কি তাপমাত্রার ভার্টিক্যাল ডিস্ট্রিবিউশন। আর আমরা বায়ুমণ্ডলের স্তরগুলি সম্পর্কে জানি, তাই তো, কি যে বায়ুমণ্ডলের সবার নিচের যে স্তর বা ভূপৃষ্ঠের ঠিক উপরের যে স্তর, তোমরা এই ছবিতে লক্ষ্য করো, মনে করো এটা ভূপৃষ্ঠ, তাহলে ভূপৃষ্ঠের ঠিক উপরের যে বায়ুস্তর তার নাম কি ট্রপোস্ফিয়ার, ট্রপোস্ফিয়ারের উপরে কে আছে স্ট্র্যাটোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ারের উপরে কে মেসোস্ফিয়ার, মেসোস্ফিয়ারের উপরে কে থার্মোস্ফিয়ার, থার্মোস্ফিয়ারের উপরে আছে এক্সোস্ফিয়ার এবং এক্সোস্ফিয়ারের উপরে আছে ম্যাগনেটোস্ফিয়ার, তাই তো? তো এই যে বায়ুমণ্ডলের যে স্তরগুলো আছে এই সব স্তরগুলোতে তাপমাত্রা কিন্তু একই রকমের হয় না, তাই কি না? যে কোনো স্তরে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কোনো স্তরে উষ্ণতা হ্রাস পায়, আবার উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কোনো স্তরে উষ্ণতা বৃদ্ধি পায়, তাই তো? দেখো, তো এই বিষয়টা খুব সহজে এই ছবির মাধ্যমে দেখো, মনে করো এই যে এই লাইনটা, এটা মনে করো এই পয়েন্টটা 0°C, একটা গ্রাফ যদি আঁকি, ডান দিকে তাপমাত্রা বাড়ছে প্লাস, এটা মনে করো এই পয়েন্টটা আঁকলাম 40°C এবং বাঁ দিকে তাপমাত্রা কমছে, এই 40° মাইনাস 80° মাইনাস, ঠিক আছে? এবার ট্রপোস্ফিয়ারে কি হয় দেখো, ট্রপোস্ফিয়ারে ঠিক এরকম তাপমাত্রা, এই তাপমাত্রা রেখা যদি টানি তাহলে এরকম হয়, তার মানে কি দেখো যে বেশি থেকে কি কমের দিকে যাচ্ছে, তার মানে কি মানে উচ্চতা বাড়ছে তাপমাত্রা হ্রাস পাচ্ছে, তাই তো? ট্রপোস্ফিয়ারে কি হয়, উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা হ্রাস পায়, তাই তো? আবার স্ট্র্যাটোস্ফিয়ারে দেখো, তাহলে এই বাঁ দিকে গেলে কি উষ্ণতা কমছে, গ্রাফটা যদি বাঁ দিকে যায় মানে এই রেখাটা বাঁ দিকে যাচ্ছে মানে কি, যেহেতু বাঁ দিকে মাইনাস ডান দিকে প্লাস, তো বাঁ দিকে যাচ্ছে মানে তাপমাত্রা কমছে, আর ডান দিকে যাচ্ছে মানে তাপমাত্রা বাড়ছে, তার মানে কি দেখো যে ট্রপোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাপমাত্রা হ্রাস পাচ্ছে, আবার স্ট্র্যাটোস্ফিয়ারে কি হচ্ছে যে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা বা তাপমাত্রাও বৃদ্ধি পাচ্ছে, তাই তো? আবার মেসোস্ফিয়ারে কি হচ্ছে যে তাপমাত্রা উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে দেখো আবার তাপমাত্রা কি হচ্ছে হ্রাস পাচ্ছে, তাই তো? থার্মোস্ফিয়ারে কি হচ্ছে আবার উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে, এরপরে আর উষ্ণতা হ্রাস পায় না, এরপরে উষ্ণতা ক্রমশ বাড়তেই থাকে, তাই তো? তাহলে এই যে উষ্ণতা যে প্যাটার্ন বিভিন্ন স্তরে, এটাই কি, এটাই হচ্ছে ভার্টিক্যাল ডিস্ট্রিবিউশন। আর আজকের ক্লাসে আমরা এই টেম্পারেচারের ভার্টিক্যাল ডিস্ট্রিবিউশনের মধ্যে শুধুমাত্র এই ট্রপোস্ফিয়ারে কি কি ভেরিয়েশন ঘটে সেই সম্পর্কে ডিটেইলসে জানবো, ঠিক আছে? দেখো, তো আমরা কি দেখলাম, এই ট্রপোস্ফিয়ারে কি হয়, ট্রপোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা হ্রাস পায়, তাই তো? উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে উষ্ণতা হ্রাস পায়, তার মানে আমরা ভূপৃষ্ঠ থেকে যত উপরের দিকে উঠবো উষ্ণতা তত হ্রাস পাবে, তাই তো? তো ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে উঠলে উষ্ণতা যে হ্রাস পায় আমরা কি তা বুঝতে পারি? অবশ্যই বুঝতে পারি। কিভাবে? যে এই যে হিমালয় পর্বত আছে, আমরা দেখি যে হিমালয় পর্বতের শৃঙ্গে, তাই তো, তুষারপাত হচ্ছে বা তুষার জমে আছে, কিন্তু পাদদেশে তুষার নেই, তাই তো? তার মানে কি পাদদেশের উষ্ণতা বেশি, তাই তো, কিন্তু শৃঙ্গের উষ্ণতা কম, তার মানে কি উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা হ্রাস পাচ্ছে, তাই তো? আর এই জন্যই মানে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা হ্রাস পায় বলেই কি হয় যে উঁচু স্থান শীতল হয় এবং পর্বতশৃঙ্গে কি তুষার জমে থাকে, তাই তো? কিন্তু এই যে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা যে হ্রাস পায়, এই হ্রাস পাওয়ার পরিমাণ কিন্তু সর্বত্র সমান হয় না, মনে রাখবে কি বলছি, হ্রাস পাওয়ার পরিমাণ কিন্তু সর্বত্র সমান হয় না, ওকে? তো কি পরিমাণে হ্রাস পাবে তা নির্ভর করে দেখো যে এই সিজন বা ঋতুর উপরে, মানে গ্রীষ্মকালে একরকম হবে আবার শীতকালে একরকম হবে, তাই তো? আবার এই লোকেশনের উপরে মানে অবস্থান, তাই তো, যে স্থানটা নিম্ন অক্ষাংশে অবস্থিত না উচ্চ অক্ষাংশে অবস্থিত, উচ্চ অক্ষাংশে অবস্থিত হলে একরকম হবে, নিম্ন অক্ষাংশে অবস্থিত হলে আরেক রকম হবে, ওকে? আবার দেখো ডিউরেশন অফ ডে এন্ড নাইট, তো দিনের দৈর্ঘ্য একরকম হলে দিনের দৈর্ঘ্য যদি বেশি হয় তাহলে একরকম হবে, আবার যদি রাতের দৈর্ঘ্য বেশি হয় তাহলে আরেক রকম হবে, ক্লিয়ার? তাহলে সব স্থানে কিন্তু কি মানে উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা হ্রাসের পরিমাণ সমান হয় না, আর এটা কি কি কোন কোন বিষয়ের উপর নির্ভর করে বললাম, কি সিজন
লোকেশন, ডিউরেশন অফ ডে এন্ড নাইট, তাই তো? দেখো, তথাপি গড়ে ধরা হয়, গড় এভারেজ গড়ে ধরা হয় যে প্রতি কিলোমিটার উচ্চতা বৃদ্ধিতে এই ট্রপোস্ফিয়ারে, যে প্রতি কিলোমিটার উচ্চতা বৃদ্ধিতে গড়ে বা প্রতি 1000 মিটার উচ্চতা বৃদ্ধিতে গড়ে 6.5 ডিগ্রি সেলসিয়াস হারে উষ্ণতা হ্রাস পায়। কোনো কোনো বইয়ে 6.4 ডিগ্রি সেলসিয়াস হারেও আসে। ঠিক আছে, তাহলে ট্রপোস্ফিয়ারে কি হয়? ট্রপোস্ফিয়ারে গড়ে কি প্রতি কিলোমিটার উচ্চতা বৃদ্ধিতে বা প্রতি 1000 মিটার উচ্চতা বৃদ্ধিতে কত? 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড হারে উষ্ণতা হ্রাস পায়, তাই তো? তো এই হ্রাস পাওয়াটাকেই বলা হয় কি নর্মাল লেপস রেট বা উষ্ণতা হ্রাসের স্বাভাবিক হার। আর এই নর্মাল লেপস রেটকেই কিন্তু এই পজিটিভ লেপস রেটও বলা হয়। ওকে, তো যদি বলি পজিটিভ লেপস রেট কি, তাহলে বুঝতেই পারছো কি যে ট্রপোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে যদি উষ্ণতা হ্রাস পায় তাহলে তাকেই কি এই পজিটিভ লেপস রেটও বলা হয়। ক্লিয়ার? দেখো, এরপর দেখো এই জিরো লেপস রেট। দেখো, এই জিরো লেপস রেট এর নাম বা মান থেকেই বোঝা যাচ্ছে, তাই কি না? এই জিরো লেপস রেট কি? দেখো, যে যদি উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা বাড়ছেও না কমছেও না, উচ্চতা বাড়ছে কিন্তু উষ্ণতা বাড়ছেও না কমছেও না, উষ্ণতা একই থাকছে। ঠিক আছে, মানে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে যদি উষ্ণতার হ্রাস বৃদ্ধি না হয়, যদি উষ্ণতা একই থাকে, তখন সেটাকে এই জিরো লেপস রেট বলা হয়। তাহলে এই যে জিরো লেপস রেট আমরা কোথায় দেখতে পাবো? দেখো, এই যে স্তরগুলো আমরা জানি যে এই ট্রপোস্ফিয়ার আর স্ট্র্যাটোস্ফিয়ার এর মাঝখানে এই যে সংযোগ স্তর, এর নাম কি? ট্রপোপজ, তাই তো? এই সংযোগ স্তরটার নাম কি? ট্রপোপজ, তাই তো? আমরা জানি এই ট্রপোপজে কি হয়? উষ্ণতা একই থাকে, তাই তো? উষ্ণতা বাড়েও না কমেও না, তাই তো? তাহলে এই ট্রপোপজে আমরা কি এই জিরো লেপস রেট দেখতে পাবো। ঠিক আছে, এরপর দেখো, এরপর নেগেটিভ লেপস রেট। এটা কিরকম? যে যদি এরকম হয় যে এই ট্রপোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা মানে স্বাভাবিক অবস্থা কি কমার কথা, তাই তো? হ্রাস পাওয়ার কথা। যদি উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা হ্রাস না পেয়ে বরং বৃদ্ধি পায়, তাহলে উচ্চতাও বাড়ছে উষ্ণতাও বাড়ছে, তাই তো? তো উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে যদি কি উষ্ণতা বৃদ্ধি পায় তাহলে সেটাকেই বলা হয় এই নেগেটিভ লেপস রেট। কোথায় হয়? ট্রপোস্ফিয়ারেও কিন্তু এরকম দেখা যায়, তাই তো? উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে কি উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে। আর এটাকেই বলা হয় ইনভার্সন অফ টেম্পারেচার বা বৈপরীত্য উত্তাপ। ঠিক আছে, তার মানে কি দেখো, এই নেগেটিভ লেপস রেট মানেই কি? নেগেটিভ লেপস রেট মানেই কি ইনভার্সন অফ টেম্পারেচার। তো এই ইনভার্সন অফ টেম্পারেচার নিয়ে কত রকমের আছে, কিভাবে হয়, সেগুলো নিয়ে একটা ডিটেইলসে ক্লাস করতে হবে। এরপর দেখো এই এনভায়রনমেন্টাল লেপস রেট কি। ঠিক আছে, দেখো যদি কাকে বলি ঠিক এরকম। দেখো, যে কোনো নির্দিষ্ট স্থানে কোনো নির্দিষ্ট সময়ে কোনো নির্দিষ্ট সময়ে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে অ্যাকচুয়ালি বা সত্যি বা প্রকৃতপক্ষে যে পরিমাণ উষ্ণতা হ্রাস পায়, তাহলে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কি অ্যাকচুয়ালি কোনো নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সময়ে অ্যাকচুয়ালি যে পরিমাণ উষ্ণতা হ্রাস পায় সেটাকেই বলা হয় কি এনভায়রনমেন্টাল লেপস রেট। ক্লিয়ার হলো? দেখো আরো সহজ করে বলছি। দেখো, এই যে আমি জলপাইগুড়িতে আছি, তো জলপাইগুড়িতে যদি বলি নর্মাল লেপস রেট কত, তাহলে জলপাইগুড়িতে নর্মাল লেপস রেট ধরলে কি হবে? যে জলপাইগুড়ির মাটির থেকে উপরের দিকে 1 কিলোমিটার উঠলে কত উষ্ণতা হ্রাস পাবে? কত? 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা হ্রাস পাবে। এবার দেখা গেল সত্যি মনে করো সকাল 11টার সময় সত্যি আমি কোনোভাবে জলপাইগুড়িতে থেকে বা জলপাইগুড়িতে মাটির থেকে 1 কিলোমিটার উপরে উঠলাম। ঠিক আছে, এবং উঠে আমি তাপমাত্রার রিডিং নিলাম। ঠিক আছে, কত হ্রাস পেল? তো যে পরিমাণটা হ্রাস পেল সেটা কিন্তু 6.5-এর সঙ্গে নাও মিলতে পারে, তাই তো? তাহলে অ্যাকচুয়ালি বা সত্যি যে পরিমাণ উষ্ণতা হ্রাস পায়, ক্লিয়ার, সেটাকেই বলা হয় কি বলতো এনভায়রনমেন্টাল লেপস রেট। আর এই এনভায়রনমেন্টাল লেপস রেট মনে রাখবে শীতকালের তুলনায় গ্রীষ্মকালে বেশি হয়। খুব ভালো করে মনে রাখবে, কি বলছি? শীতকালের তুলনায় গ্রীষ্মকালে বেশি হয়, মানে শীতকালে যতটা না হ্রাস পায় গ্রীষ্মকালে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তার চেয়ে বেশি হ্রাস পায়। এবার দেখো এই এডিয়াবেটিক বা ডায়াবেটিক লেপস রেট, এই ডায়াবেটিক লেপস রেটটা কি? দেখো কিরকম, যে ডায়াবেটিক লেপস রেট
ইজ দ্য রেট অফ চেঞ্জ ইন টেম্পারেচার অফ এ রাইজিং অর এ ফলিং এয়ার পার্সেল এডিয়াবেটিক্যালি। ঠিক আছে, দেখো এখানে এই দুটো শব্দ, এই এয়ার পার্সেল আর এডিয়াবেটিক্যালি, এই দুটো বুঝতে পারলেই এর মানেটা সম্পূর্ণ বোঝা যাবে, তাই কি না? তো এই এয়ার পার্সেলটা কি, দেখো মনে করো এই ভূপৃষ্ঠ আছে, ঠিক আছে, এবার ভূপৃষ্ঠের উপরের বায়ু, মনে করো উপরের বায়ু উষ্ণ হলো, তাপ গ্রহণ করে উষ্ণ হলো। এবার উষ্ণ হলে কি হবে, বায়ু কি উপরের দিকে উঠবে, তাই তো? এবার সমগ্র বায়ু কি একসঙ্গে উপরের দিকে উঠে যাবে? তা তো নয়, কি হবে, মনে করো কিছু বায়ু উপরের দিকে উঠলো। তো এই যে যতটুকু বায়ু উপরের দিকে উঠলো, যে পরিমাণ বায়ু উপরের দিকে উঠলো, সেটাকেই বলা হয় এয়ার পার্সেল। এবার দেখো এই এডিয়াবেটিক্যালি এর মানে কি, দেখো মনে করো কোনো একটা বস্তু, শীতল বস্তু আসে, বস্তুটা উষ্ণ হবে। তো শীতল বস্তু উষ্ণ হতে গেলে কি করে, অন্য বস্তু থেকে কি তাপকে গ্রহণ করে, তাই তো? আবার মনে করো কোনো একটা উষ্ণ বস্তু বা গরম বস্তু আছে, সে ওই গরম বস্তুটা শীতল হবে। তো শীতল হলে কি করে, শীতল হওয়ার জন্য কি করতে হয়, শীতল হওয়ার জন্য বস্তু থেকে এক বস্তু কি করে, বস্তু তার তাপটাকে অন্য বস্তু থেকে ট্রান্সফার করে, তাই কি না? যেমন মনে করো এক কাপ গরম চা আছে, এবার গরম চা খাওয়া হয়নি বলে কিছুক্ষণ টেবিলে ছিল, তো চাটা কি হবে, ঠান্ডা হয়ে যাবে, তাই তো? তাহলে এই যে চাটা ঠান্ডা হলো, তার মানে কি ঘটলো, এখানে কি ঘটলো, যে চা কি করলো, তার হিটটাকে ট্রান্সফার করলো, তাই তো? কোথায়, তার হিটটাকে ট্রান্সফার করলো কি, চারপাশের বায়ুতে, তাই তো? চারপাশের বায়ুতে হিটটাকে ট্রান্সফার করে দিল, তাই তো? তাহলে হিট ট্রান্সফার করলে কি হয়, বস্তু শীতল হয়, তাই তো? আবার হিট কি অ্যাবজর্ব করলে কি হয়, কি বস্তু গরম হয়, তাই তো? দেখো মনে করো এই একটা লোহার বল আছে, গরম লোহার বল, মনে করো এই বলটার উষ্ণতা মনে করো 100 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে? আরেকটা মনে করো সাধারণ উষ্ণতার লোহার বল আছে, মানে শীতল ঠান্ডা লোহার বল আছে, মনে করো এই আরেকটা ঠান্ডা লোহার বল এর গায়ে কি করলো, এর গায়ে সংস্পর্শ করে রেখে দেওয়া হলো। তাহলে এই যে এইটা ঠান্ডা লোহার বল, এটা কি ঠান্ডা থাকবে, থাকবে না, তাই তো? এই গরম লোহার বলটা কি করবে, এর যে হিট আছে সে কি করবে, এই ঠান্ডা লোহার বলটাতে কি ট্রান্সফার করবে, তাই তো? ফলে কি হবে, এই ঠান্ডাটা কি হবে, গরম হবে, তাই তো? আর এই যে গরম লোহার বলটা ছিল, সেটা কি হবে, সেটা কিছুটা ঠান্ডা হয়ে যাবে, তাই তো? তাহলে এই যে গরম লোহার বলটা যে ঠান্ডা হলো, ঠান্ডা হওয়ার জন্য কি করতে হলো, তার হিটটাকে ট্রান্সফার করলো এই লোহার বলটাতে। ক্লিয়ার? এবার দেখো যদি এরকম হয়, মনে করো এই গরম লোহার বলটা আছে, এই গরম লোহার বল তার হিট এই 100 ডিগ্রি সেলসিয়াস আসে, এইবার এই লোহার বলটা তার চারপাশের কোনো বস্তুতে হিট ট্রান্সফার করলো না, যদি এরকম হয়, কি বলছে, এই যে গরম লোহার বল আসে সে কি করলো না, তার যে হিট আছে সেই হিটটা তার চারপাশের কোনো বস্তুতে ট্রান্সফার করলো না, তারপরেও যদি এই লোহার বলটা ঠান্ডা হয়, শীতল হয়ে যায়, তাহলে এই শীতল হয়ে যাওয়ার প্রসেসটাকেই বলা হয় এডিয়াবেটিক্যালি প্রসেস বা এডিয়াবেটিক প্রসেস। এবার দেখো এই যে নর্মাল লেপস রেট, যে প্রতি কিলোমিটার উচ্চতা বৃদ্ধিতে কত 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড হারে উষ্ণতা হ্রাস পায়, ঠিক আছে? মনে রাখবে এই নর্মাল লেপস রেটটা তখনই হয় যদি বায়ু নিশ্চল থাকে, যদি বায়ু স্থির থাকে। তো নর্মাল লেপস রেটের ক্ষেত্রে, মানে নর্মাল লেপস রেট কখন পাবো আমরা, বায়ু যদি স্থির থাকে, সেই অবস্থায় কিন্তু নর্মাল লেপস রেটটাকে পাওয়া যাবে, ঠিক আছে? তো সবসময় বায়ু কি স্থির থাকে, বায়ু তো স্থির থাকে না, তাই কি না? সবসময় বায়ু স্থির থাকে না, বায়ু কি হয় উপরে উঠে অথবা কি নিচে নামে, তাই তো? এবার মনে করো কোনো বায়ু এই উপরে উঠছে, ঠিক আছে, কোনো বায়ু উপরে উঠছে বা কোনো বায়ু নিচে নামছে, তাই তো? তাহলে এই যে বায়ু উপরে উঠছে বা নিচে নামছে, তো এই উপরে উঠা বা নিচে নামার সময়ও কি হবে, বায়ু শুধুমাত্র যে স্থির থাকলেই উষ্ণতা হ্রাস পাবে নির্দিষ্ট, মানে তা তো নয়, বায়ু যদি উপরে উঠে বা বায়ু যদি নিচে নামে, তাহলেও সেই বায়ুর মধ্যে কি হবে, বায়ুর মধ্যে টেম্পারেচারের কি চেঞ্জ হবে, তাই কি না? তো এই টেম্পারেচারের চেঞ্জ হলে, এই যে টেম্পারেচার চেঞ্জ হয়, এই যে বায়ু উপরে উঠছে অথবা নিচে নামছে, এর জন্য যে টেম্পারেচার চেঞ্জ হয়, এটাকেই বলা হয় কি এডিয়াবেটিক লেপস রেট। এবার দেখো, এবার বুঝতে পারবে যে এডিয়াবেটিক লেপস রেট ইজ দ্য রেট অফ চেঞ্জ ইন টেম্পারেচার অফ এ রাইজিং অর এ ফলিং এয়ার পার্সেল, তাই তো? তাহলে বায়ু উপরে ওঠার সময় বা বায়ু উপরে উঠলে অথবা নিচে নামলেও, তাই তো, উপরে উঠলে অথবা নিচে নামলেও বায়ুর মধ্যে টেম্পারেচারে যে চেঞ্জ ঘটে, ওকে, তো এই চেঞ্জ ঘটাটাকেই কি বলা হয়, এডিয়াবেটিক
লেপস রেট। এবার দেখো এই বায়ুর মধ্যে অ্যাডিয়াবেটিক প্রসেসে কি করে টেম্পারেচার চেঞ্জ হয়। ঠিক আছে, দেখো মনে করো এই যে ভূপৃষ্ঠের বায়ু আছে, মনে করো এই বায়ু কি করলো, ভূপৃষ্ঠের তাপ গ্রহণ করলো, তাই তো অ্যাবজর্ব করলো, অ্যাবজর্ব করে মনে করো এর উষ্ণতা 20 ডিগ্রি সেন্টিগ্রেড হলো। তাহলে এই যে উষ্ণতা গ্রহণ করে, অন্য বস্তু থেকে উষ্ণতা গ্রহণ করে নিজে উষ্ণ হলো, এটা কিন্তু এডিয়াবেটিক প্রসেস নয়, এটা কি নন এডিয়াবেটিক প্রসেস, তাই তো। এবার এবার এই উষ্ণ বায়ু যখন উপরের দিকে উঠতে শুরু করবে, উপরের দিকে যখন উঠতে শুরু করবে, ঠিক আছে, এবার উপরের দিকে উঠতে শুরু করলে কি হবে, এই বায়ুর ভেতরে মানে ইন্টারনালি, বায়ুর ভেতরে বা ইন্টারনালি কি হবে, টেম্পারেচার একটা চেঞ্জ হতে শুরু করবে। ঠিক আছে, আর এই যে ইন্টারনালি চেঞ্জ হয়, এই চেঞ্জটাকেই বলা হয় এডিয়াবেটিক প্রসেস। কি করে হয় দেখো, এবার মনে করো এই বায়ুটাই উপরে উঠে এখানে গেল, এর তাপমাত্রা হয়ে গেল 10 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, তো এডিয়াবেটিক প্রসেস হলে কি হবে দেখো, তাহলে এই যে তাপমাত্রা 20 থেকে 10 ডিগ্রি হলো, তাই তো। এক্ষেত্রে এডিয়াবেটিক প্রসেসে কি বলতো, যে এই যে বায়ু আছে, এই যে 10 ডিগ্রি টেম্পারেচার কি এর উষ্ণতা হ্রাস পেল, তাই তো। এই 10 ডিগ্রি টেম্পারেচার কিন্তু এই বায়ু তার চারপাশের বায়ুতে কিন্তু হিটটাকে ট্রান্সফার করলো না। ওকে, তো এই বায়ু যদি চারপাশের মানে সারাউন্ডিংস বায়ুতে যদি হিট ট্রান্সফার না করেই বায়ুটা কি 20 ডিগ্রি থেকে 10 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে গেল, উষ্ণতা হ্রাস পেয়ে গেল। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে এডিয়াবেটিক প্রসেস, তাই তো। তাহলে কি করে হলো দেখো, এর হওয়ার পিছনে দেখো যে প্রেসার আর ভলিউম, বায়ুর আয়তন আর হচ্ছে চাপ, এই দুটার জন্য হয়। কিরকম দেখো, তাহলে এখানে বায়ু এখানে আসে, তাই তো, তাহলে নিচে কি চাপ বেশি চাপের মধ্যে আসে, তাই তো। এবার যত উপরে উঠবে তত কি হবে বায়ুর কি চাপ কমবে, তাই তো। তাহলে এবার বায়ু উপরের দিকে উঠলো আর বায়ুর চাপ কমতে থাকলো, তাই তো। এবার বায়ুর চাপ যখন কমবে তখন কি হবে, এই যে বায়ু আছে তাহলে এই বায়ুর ভলিউম কি তত কি বাড়বে, তাই কি না। তাহলে এই দেখো, তাহলে চাপ কমার জন্য ভলিউম বাড়বে, আর ভলিউম বাড়বে বলেই এই ইন্টারনালি বায়ুর তাপমাত্রাটা কি হ্রাস পেয়ে যাবে। তাহলে এক্ষেত্রে কিন্তু এই বায়ু কি করলো না, তার চারপাশের বায়ুতে কিন্তু তাপ ট্রান্সফার করলো না করেই কি হলো, বায়ু কি হলো নিজে শীতল হলো, তাই তো, বা টেম্পারেচার চেঞ্জ হয়ে গেল। ওকে, তো এডিয়াবেটিক প্রসেসে ঠিক এভাবেই কি হয়, বায়ু শীতল হয়। এবার দেখো এই এডিয়াবেটিক লেপস রেটকে আবার দুরকম ভাবে হিসাব করা হয়। একটা হচ্ছে দেখো যে ওয়েট এডিয়াবেটিক লেপস রেট, আরেকটা ড্রাই এডিয়াবেটিক লেপস রেট। ঠিক আছে, বুঝতেই পারছো, ওয়েট মানে কি আর্দ্র, তাই তো। তো যে বায়ুতে জলীয় বাষ্প আছে, তাই তো, সেই বায়ুতে যে এডিয়াবেটিক লেপস রেট ঘটবে প্রতি কিলোমিটার উচ্চতা বৃদ্ধিতে প্রায় 4 ডিগ্রি সেন্টিগ্রেড হারে উষ্ণতা হ্রাস পাবে। কখন, যদি নাকি বায়ুতে জলীয় বাষ্প বা ময়েশ্চার থাকে। ঠিক আছে, তাহলে জলীয় বাষ্প বা ময়েশ্চার থাকলে যে এডিয়াবেটিক রেট ঘটে, লেপস রেট ঘটে, সেটাই কি ওয়েট এডিয়াবেটিক লেপস রেট, তাই তো। আর বায়ু যদি শুষ্ক থাকে, যদি স্যাচুরেটেড না হয়, জলীয় বাষ্প খুব কম থাকে, তাহলে যে এডিয়াবেটিক লেপস রেট ঘটে সেটাকে কি ড্রাই এডিয়াবেটিক লেপস রেট বলে। এই ড্রাই এডিয়াবেটিক লেপস রেট হয় সাধারণত প্রতি কিলোমিটার উচ্চতা বৃদ্ধিতে 10 ডিগ্রি বা প্রতি 10 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা কি প্রতি কিলোমিটার উচ্চতা বৃদ্ধিতে হ্রাস পায়। কোন ক্ষেত্রে, ড্রাই এডিয়াবেটিক লেপস রেটের ক্ষেত্রে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকের ক্লাস আমি এখানে শেষ করব। এর পরের ক্লাসে এই যে ইনভার্সন অফ টেম্পারেচার, ওকে, এবং ভার্টিক্যাল টেম্পারেচারের ভার্টিক্যাল ডিস্ট্রিবিউশন নিয়ে বাকি ডিসকাশন করব। ঠিক আছে, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার দেখা হবে পরের ক্লাসে।